উৎসবমুখর পরিবেশে ভারত ও বাংলাদেশের ১৬২টি ছিটমহলে যৌথ সমীক্ষা শুরু। জনগণনার পাশাপাশি নির্ধারণ হবে নাগরিকত্ব। ছিটমহল গণনা শুরু হয়েছে। আমরা ছিটমহলে থাকতে চাই, আমরা বাংলাদেশে যেতে চাই, এতেই আমরা খুশি। এখন তো আমার বাংলাদেশে এরা জরিপ করতে আছে, আমাদের খুব ভালো লাগছে, আমরা এখানেই থাকবো। স্বতঃস্ফূর্তভাবে আনন্দঘন পরিবেশে আমরা হেড কমিটির তত্ত্ব আধিকারিকদেরকে আমরা সার্বিক সহযোগিতা করতেছি। আমরা সবাই বাংলাদেশি যে হয়ে যাচ্ছি তারই প্রমাণ আজকে এটা দিয়ে। অংশ নিয়েছে দুই দেশের ৭৫টি যৌথ দল। আমরা ভারত থেকে ৬৯ জন আসছি এই জয়েন্ট সার্ভে করার জন্য। আজ হতে ১৬ তারিখ পর্যন্ত এই 10 দিনব্যাপী হেড কাউন্টিং কার্যক্রম চলবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সৌমিত্র শুভ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্যালট ছিনতাই করে কখনোই ক্ষমতায় যেতে চায় না বিএনপি, মন্তব্য বেগম জিয়ার। বললেন, জাতীয়তাবাদী শক্তির দিকে তাকিয়ে আছে দেশের মানুষ। স্বাধীনতার পর এবারই প্রথম গড় ও উন্নত দুই মানের গম কেনে খাদ্য বিভাগ। বিতর্ক এড়াতে আগামীতে শুধু একই মানের গম কেনার প্রস্তাব অধিদপ্তরের। ঢাকা বরিশাল নৌ রুটে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে না হতেই শেষ। সময় মতো বুকিং দিয়েও কেবিন না পাওয়ার অভিযোগ যাত্রীদের। পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে, নেওয়া হয়েছে আইনের আওতায়। সংসদে দাবি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। এবং সরকার যখনই ক্ষুদ্র ঋণের উন্নয়নে কোনো পদক্ষেপ নিতে যায় তখনই ডক্টর ইউনূস বাধা হয়ে দাঁড়ান, মন্তব্য অর্থমন্ত্রীর। এখন এটা ডেভেলপমেন্টের প্রয়োজন, কিন্তু সেই প্রয়োজনটা আমরা এগুতে পারছি না বিকজ অফ হিম। বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত ১৬২টি ছিটমহলে একই সঙ্গে আজ থেকে শুরু হয়েছে যৌথ সমীক্ষা। এর মধ্যে রয়েছে নাগরিকত্ব নির্ধারণ ও জনগণনা। এই সমীক্ষাকে ঘিরে ছিটমহলবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কুড়িগ্রাম জেলার ১২টি ছিটমহলের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সমীক্ষা দলের গণনাকারীদের কাছে এসে তাদের নাগরিকত্ব সংক্রান্ত মতামত সহ অন্যান্য তথ্য দিচ্ছেন। জেলা প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে কুড়িগ্রামের ফুলবাড়িয়া উপজেলার অভ্যন্তরে ভারতের দাসিয়ারছড়া ছিটমহল। এর আয়তন ১৬৪৩ একর। এই ছিটমহলে মানুষদের নাগরিকত্ব নির্ধারণ এবং হেড কাউন্টিং হালনাগাদে ৭টি গ্রামে ক্যাম্প স্থাপন করা হয়েছে। সমন্বয়কারী মধ্যপাড়া ক্যাম্পে গিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। উদ্বোধনের পর থেকে ছিটমহলবাসীরা ক্যাম্পগুলোতে এসে কারা বাংলাদেশের নাগরিক হতে চান কিংবা ভারতের নাগরিকত্ব বহাল রেখে সে দেশে যেতে চান তার তথ্য দিচ্ছেন। গণনাকারীরা তা নির্ধারিত ফর্মে লিপিবদ্ধ করছেন। পাশাপাশি দুদেশের যৌথ হেড কাউন্টিং এর তালিকা হালনাগাদ করা হচ্ছে। আমরা এখানে থাকবো, আর কোথাও যাবো না। আমরা ইন্ডিয়া নিয়ে যাইনি, এখানে বাংলাদেশে আমরা বাংলাদেশে থাকবো। আমার বাপ দাদা এখানে থাকে, বর্তমানে বাংলাদেশে, আমরা বাংলাদেশে থাকবো। ভারত যেতে চাই ৩ ছেলে সহ। জরিপকারীদের সেটাই জানাচ্ছি। এই ছিটমহলের সমীক্ষা কাজে নিয়োজিত আছেন দুদেশের ৩ জন করে সুপারভাইজার ও ১১ জন করে গণনাকারী। বাংলাদেশ থেকে আমরা ৭ জন গণনাকারী এবং ২ জন সুপারভাইজার এখানে কাজ করছি। আমরা ভারত থেকে ৬৯ জন আসছি এই জয়েন্ট সার্ভে করার জন্য। ইন্দো বাংলাদেশ যে আমাদের ছিটমহল বিনিময়ের যে চুক্তি হয়েছে সেটার জয়েন্ট সার্ভে করার জন্য আসছি আমরা। এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশি হয়ে যাওয়ার প্রমাণপত্র তৈরি হচ্ছে বলে জানালেন ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের এই নেতা। স্বতঃস্ফূর্তভাবে আনন্দঘন পরিবেশে আমরা হেড কমিটির তত্ত্ব আধিকারিকদেরকে আমরা সার্বিক সহযোগিতা করতেছি এবং আমরা সবাই এই কাজটি মধ্য দিয়ে আমরা সবাই বাংলাদেশি যে হয়ে যাচ্ছি তারই প্রমাণ আজকে এটা দিয়ে। যৌথ সমীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা তাদেরকে এই কাজে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার ইতিমধ্যেই দিয়েছি এবং আগামীতেও আমরা সেই সাহায্য সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। গত ১৬ জুন ভারতের কলকাতায় দুদেশের জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের বৈঠকে ছিটমহল বিনিময়ে যে কর্মকৌশল নির্ধারণ করা হয়েছিল তারই ভিত্তিতে এই যৌথ সমীক্ষা পরিচালিত হচ্ছে।
সময় সংবাদ, কুড়িগ্রাম। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে বাংলাদেশি ছিটমহলগুলোর জনগণনা। স্থানীয় সময় বিকেল 5:30 পর্যন্ত চলে প্রথম দিনের গণনা। সরকারি সময় সকাল 10:30 থেকে গণনা শুরু করার কথা থাকলেও প্রথম দিনের গণনাকারীদের সংবর্ধনা এবং এলাকা বুঝে নিতে কিছু সময় নষ্ট হয়। পরে 11:30 থেকে গণনা শুরু হয় বলে জানান ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক দীপ্তিমান সেন। ভারতের অভ্যন্তরে 51টি বাংলাদেশি ছিটমহল রয়েছে। জনগণনার জন্য 25টি ক্যাম্প অফিস খোলা হয়েছে। 17 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কুচবিহার জেলা প্রশাসন। 30 নভেম্বর পর্যন্ত উভয় দেশের ছিটমহলের বাসিন্দারা তাদের ইচ্ছামতো দেশ পরিবর্তন করে পুনর্বাসন কেন্দ্রে আসতে পারবে। হাউস নম্বর অনুযায়ী যারা আসছে তাদের আমরা ওই নাম, বাবার নাম, স্ত্রীর নাম, ছেলে মেয়ে কে কে আছেন এগুলো আমরা মিলিয়ে নিচ্ছি প্রথমে। তো তারপরে একটা কলাম আছে, যে কলামটা সেটা সব থেকে গুরুত্বপূর্ণ কলাম, যে এটা হচ্ছে অপশনের কলাম। সেইটা তখন আমরা ওনাকে জিজ্ঞেস করছি পুরো মিলিয়ে নেওয়ার পর যে উনি কোথায় থাকতে চান, ভারতবর্ষে থাকতে চান না বাংলাদেশে। এবার ওনারা যদি বলেন বাংলাদেশ, তাহলে ওখানে আমরা বিডি করে দিচ্ছি এবং যখনই বিডি লেখা হচ্ছে তখনই ওনার ছবিটা তুলে নেওয়া হচ্ছে পরবর্তীকালে, যাতে উনি বাংলাদেশ যেতে পারেন ওনার সুবিধার্থে। এবং যারা ইন্ডিয়ায় থাকতে চান, যখন বলছে আমরা ভারতেই থাকবো, তখন আমরা ওটা আইএনডি লিখে দিচ্ছি। যে গভর্নমেন্ট আসলে অত্যন্ত কর্ডিয়ালি এই বিষয়টা নিচ্ছে যে যারা আমাদের দেশে আছে তারাও সুযোগ সুবিধা পাচ্ছে না, যারা এখানে আছে তারাও সুযোগ সুবিধা পাচ্ছে না, যার কোনো একটা মিউচুয়ালিজমের মাধ্যমে জাস্ট তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে যে তারা কোন দেশে থাকতে চায়। যদি ইন্ডিয়া এখানে যারা আছেন তারা যদি বাংলাদেশে যেতে চান, তাদেরকে সে অপশন দেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তর আগামীতে তাদের আমদানি করা সব গমই একই মান অর্থাৎ 12.5% প্রোটিন সম্পন্ন করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে এবার প্রথমবারের মতো গড় এবং উন্নত দু ধরনের গম কেনাতেই মান নিয়ে বিতর্ক চলছে। তারা বলেন, ভবিষ্যতে শুধু একটি মানের গম কিনলে এ ধরনের পরিস্থিতি আর সৃষ্টি হবে না। প্রসূন আশিসের রিপোর্ট। বছরের পর বছর ধরে দেশে সরকারি পর্যায়ে 10% প্রোটিন সম্পন্ন গমই কেবল আমদানি হয়ে আসছিল। এবারই প্রথম গড়মানের অর্থাৎ 10% প্রোটিনের গম অর্ধেক, বাদবাকি অর্ধেক উন্নত মানের অর্থাৎ 12% প্রোটিন সম্পন্ন গম আমদানির জন্য টেন্ডার হয়। খাদ্য বিভাগের কর্মকর্তাদের মতে মার্চ এপ্রিলে গুদামগুলো থেকে গড়মানের গম বিতরণে তাদের কোনো সমস্যা হয়নি, কিন্তু মেয়ের দিকে উন্নত মানের গম গুদামে ঢোকার পরপরই আগের গম নিয়ে নানা অনীহা শুরু হয়। মানুষের চাহিদা যেটা আছে সেটা হচ্ছে, একসময় আমরা তো আসলে মোটা চাল হলেই আমাদের হতো, এখন আর মোটা চালে কিন্তু কারো হয় না, সবাই আসলে চিকন চালটাই খুঁজছে। চাহিদার যে সক্ষমতা, সেই সক্ষমতাটা বেড়েছে। এবং গমের ক্ষেত্রেও আসলে ঠিক তাই। গমের ক্ষেত্রে আমাদের বর্তমানে যে স্পেসিফিকেশন আছে, এই স্পেসিফিকেশন কিন্তু অনেক পুরনো স্পেসিফিকেশন। আমি চাই যে খাদ্য যেটা আসবে সেটা যেন ভালো মানেরও হয়। খাদ্য অধিদপ্তরের নিয়ম হচ্ছে, গুদামে যে গম আগে ঢুকবে তা আগে বিতরণ হবে। যেহেতু গুদামে উন্নত গম ঢোকার পরেই আগের গমের মান নিয়ে বর্তমান বিতর্কের শুরু, সেহেতু আগামীতে সারা বছরই গুদামগুলোতে একই মানের গম রাখার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন কর্মকর্তারা। প্রোটিন যেটা আমরা 10%, সর্বক্ষেত্রেই এটা আমরা 12.5% করতে চাই। টেস্ট ওয়েটটা 75 আছে, ন্যূনতম 76 করতে চাই। ড্যামেজড কার্নেলস 4% ছিল, কমিয়ে আমরা এটাকে 3% করে ফেলতে চাই। আমরা চাচ্ছি এটাকে ইউনিফর্ম করার জন্য। আমি 10 লক্ষ টন কিনব প্রতি বছর, এই 10 লক্ষ টন আমি একই যে মান আছে একই মানের কিনব। আমি যদি 12.5% যদি প্রোটিন হয়, সর্বক্ষেত্রে এটা 12.5% প্রোটিন হবে। দাম বেশি হলেও সরকারের সকল সংস্থা এবং টিআর কাবিখা সহ সব ধরনের কর্মসূচির জন্য একই মানসম্পন্ন গম কেনা হবে বলেও জানান তিনি। আমাদের সেনাবাহিনী আছে, আমাদের বিজিবি আছেন, তারপরে পুলিশ আছেন, আনসার আছেন। এর পাশাপাশি আরো যেসব প্রোগ্রামগুলো আমাদের আছে, যেমন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, টিআর, জিআর, এগুলো আছে। গুণগত মানের ক্ষেত্রে উঁচু মানের, এবং সেই উঁচু মানটা সবার ক্ষেত্রেই যেন আমরা বিতরণ করতে পারি, সেটাই হচ্ছে লক্ষ্য। এ সংক্রান্ত প্রস্তাব শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বরিশাল রুটে নৌপথে ঈদে ঘরমুখ যাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং এর টিকিট বিক্রি শুরু হতে না হতেই সব শেষ। সময় মতো বুকিং দিয়েও কেবিন পাননি বলে অভিযোগ বেশিরভাগ যাত্রীর। যারা পেয়েছেন তারাও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন। আরো জানাচ্ছেন ফেরদৌস সোহাগ।
ঢাকা বরিশাল নৌপথে বিলাসবহুল লঞ্চে কেবিনের টিকিটের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে বুকিং স্লিপ জমা দিয়েও কেবিন পাননি বেশিরভাগ যাত্রী। এ কারণে প্রিয়জনের সাথে ঈদ করা নিয়ে শঙ্কা তাদের। তবে টিকিট হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন অনেকেই। এদিকে ঈদের সময় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। কেবিনের জন্য আসছিলাম, আজকে টিকিট ছাড়ছে, লঞ্চে টিকিট ছাড়ছে, কিন্তু অনেক চেষ্টা করে একটা টিকিট পাইলাম না। আমি লঞ্চের কেবিনের জন্য স্লিপ জমা দিয়েছিলাম, কিন্তু আজকে এসে দেখি কেবিন ওনা বললো কেবিনে আমার লিস্টে আমার নাম নেই। আমি অনেক কষ্ট করে 2টা সুপার কেবিন নিয়েছি। এটা অনেক কিছুদিন আগে ছিল 500 টাকা করে, বর্তমানে ঈদের জন্য 200 টাকা বাড়ছে। আমি একটা কেবিন পেয়েছি, এই জন্য খুশি। আগে ভাড়া কিছুটা বেশি, ঈদ উপলক্ষে ভাড়া কিছুটা বেশি হয়েছে। এদিকে চাহিদা অনুসারে কেবিনের টিকিট দিতে না পারার বিষয়টি স্বীকার করলেও বাড়তি ভাড়ার বিষয়টি অস্বীকার করেছে লঞ্চ কর্তৃপক্ষ। ঈদের সময় স্বাভাবিক সময়ের চেয়ে 14 থেকে 15 গুণ বেশি কেবিনের চাহিদা থাকে। সব লঞ্চে মোটামুটি 2500 কেবিন রয়েছে, তাই বেশিরভাগ মানুষ কেবিন থেকে বঞ্চিত হচ্ছে। আর ঈদের সময় লঞ্চগুলো অ্যাক্টিভ খালি যায়, তাই লোকসান এড়াতে আমরা স্বাভাবিক সময়ের চেয়ে বাড়তি কিছু টাকা নেওয়া হয়, কিন্তু তা সরকার নির্ধারিত রেটের মধ্য থেকেই নেওয়া হয়। এবার ঈদে ঢাকা বরিশাল নৌপথে চলাচল করবে 14টি বিলাসবহুল লঞ্চ। কেবিনের অগ্রিম টিকিট দ্বিতীয় দফায় দেয়া শুরু হয় সোমবার দুপুর থেকে। সাধারণ শ্রেণীর টিকিট পাওয়া যাবে যাত্রাকালে লঞ্চেই। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। গণভবনে রাজনীতিবিদ ও তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে এই ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য সহ বিভিন্ন স্তরের রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। এতে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ব্যালট ছিনতাই করে ক্ষমতায় যেতে চায় না বিএনপি, সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচনে যেতে চায় তারা। রাজধানীর গুলশানে বিকল্প ধারার এক ইফতার পার্টিতে তিনি কথা বলেন। বেগম জিয়া বলেন, দেশের মানুষ জাতীয়তাবাদী শক্তির দিকে তাকিয়ে আছে। আমরা বলি না আমরা মারামারি খুনাখুনি বা ব্যালট বাক্স ছিনতাই করে ক্ষমতায় যাব, জিতব। সত্যিকার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সকলের অংশগ্রহণে নির্বাচন হবে, সেখানে যারাই জিতবে সেভাবে সরকার গঠন করে সকলে মিলে একসঙ্গে কাজ করলেই শুধুমাত্র এই দেশের অনেক সম্ভাবনাময় দেশ, সুন্দর দেশ, এই দেশটাকে আমরা গড়ে তুলতে পারবো। মহিলারা আজকে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এই বর্তমান অগণতান্ত্রিক সরকারের দ্বারা, অনির্বাচিত সরকারের লোকজনের দ্বারা। বলা হয় পার্লামেন্টের ভিতরে যে মহিলারা সব শোপিস, যেখানে বাংলাদেশের 50% মহিলা, সেই দেশের মা বোনদের কিভাবে অসম্মান করা হয়। এদিকে ইফতারের পর রাতে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেছেন বেগম খালেদা জিয়া। এ সময় বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও 8 জুলাই বিএনপি চেয়ারপারসনের ওমরা হজ পালনের কর্মসূচি বিষয়ে কথা হয়। ওমরা হজ শেষে 18 জুলাই বেগম জিয়ার দেশে ফেরার কথা রয়েছে। জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2015 এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্য খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো, বিদেশে তথ্য প্রযুক্তি পণ্য রপ্তানি সহ 10টি উদ্দেশ্যকে সামনে রেখে এই নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এছাড়া পর্যটন শহর কক্সবাজারকে আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইন অনুযায়ী উন্নয়ন কর্তৃপক্ষ কক্সবাজারের জন্য মাস্টার প্ল্যান করবে এবং তা বাস্তবায়ন হচ্ছে কিনা তার তদারক করবে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া স্থাপন নির্মাণ, পাহাড় কাটা বা পুকুর খনন করা যাবে না। এই কর্তৃপক্ষের একটা প্রধান কাজ হবে মাস্টার প্ল্যান তৈরি করা এবং এটির অনুসরণ এনশিওর করা, নিশ্চিত করা।
সেটা কিভাবে করবে সেই পদ্ধতিও এখানে বলা আছে। এবং কেউ যাতে এই মাস্টার প্ল্যানের পরিপন্থী কাজ না করে বা পরিপন্থী উপায়ে ভূমি ব্যবহার না করে এইটা তারা নিশ্চিত করবে, সেই জন্য তারা রেগুলেটরি অথরিটি এক্সারসাইজ করতে পারবে, নিষেধ করতে পারবে, সেটাকে জারি করতে পারবে। ডক্টর ইউনূসের কারণেই ক্ষুদ্র ঋণ ব্যবস্থার উন্নয়ন করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। অর্থমন্ত্রী বলেন, সরকার যখনই ক্ষুদ্র ঋণের উন্নয়নে কোনো পদক্ষেপ নিতে যায়, ডক্টর ইউনূস তাতে বাধা হয়ে দাঁড়ান। সবসময় দে হ্যাভ বিন কানেক্টেড উইথ অ্যান ইন্ডিভিজুয়াল গেছেন শেষ। এইটা ইউনূস সাহেব প্রথম এটা সৃষ্টি করলেন। ইট ইজ নট ডিপেন্ডেন্ট অন অ্যান ইন্ডিভিজুয়াল, এটা একটা সিস্টেম, এবং সেই সিস্টেমটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। তো দুর্ভাগ্যের বিষয়, ইউনূস সাহেব নিজে যদিও সৃষ্টি করলেন যে এটা একটা ইনস্টিটিউশন হবে, তারপরে উনি হয়ে গেলেন গ্রামীণ ব্যাংক। হিজ সিস্টেম হ্যাজ অলসো ডেভেলপড ওভার টাইম। এখন এটা ডেভেলপমেন্টের প্রয়োজন, কিন্তু সেই প্রয়োজনটা আমরা এগুতে পারছি না বিকজ অফ হিম ইনডাইরেক্টলি। কেন উনি কেস দিয়ে সবকিছু বন্ধ করে রাখেন, উনি নিজে দেন না, ওনার সমর্থকরা কেস নম্বরত দিতেই থাকেন, এবং তারপরে কোনো কিছু আমরা এই গত 4-5 বছর ধরে কোথাও একটি পদক্ষেপ নিতে পারিনি। রাত 11টার সময় আরো থাকছে। কক্সবাজারে হেলে পড়েছে মৎস্য অবতরণ কেন্দ্রের দ্বিতল ভবন, নদীতে ধসে পড়ার আশঙ্কা, প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ। রাজধানীর পল্লবী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সহ 16 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। উভয় পক্ষের শুনানি শেষে সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন। এই মামলায় 21 আসামির মধ্যে 16 জন শুনানিতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। বিএনপির অবরোধ চলাকালে 26 জানুয়ারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, শিমুল বিশ্বাস সহ 21 নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলাটি করা হয়। কক্সবাজারে হেলে পড়েছে ফিশারিঘাট মৎস্য অবতরণ কেন্দ্রের দ্বিতল ভবন। একই সঙ্গে সরে গেছে ভবনটির নিচের 10টি পিলারও। ভবনটি যে কোনো সময় নদীতে ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 8টার দিকে হঠাৎ বিকট আওয়াজে ভবনটি পূর্বের দিকে বাঁকখালী নদীতে হেলে পড়ে। এ সময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে ভবন ত্যাগ করে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ইতোমধ্যে জেলা প্রশাসক, পাউবোর নির্বাহী প্রকৌশলী সহ প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে আগামীকাল সকালে ভবনটি ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পরে একটু রেস্টই ছিলাম, তখন হঠাৎ করে একটা বিকট শব্দে আওয়াজ হয়েছে। তখন মনে করলাম যে কি যেন একটা ঘটে গেছে। দৌড়ে বের হয়ে দেখি বিল্ডিং এর ঠিক কাত হয়ে গেছে। এখানে হাজার হাজার লোক আসে। হ্যাঁ, আমাদের এখানে মরে যাওয়ার মতো সেন্সিটিভ ছিল, ম্যানেজার কোনো উদ্যোগ নিয়েনি। এখানে রাবিশ তাবিশ দিয়ে কোনো মতো আটকাইছে একটা, এটাই তো পড়ে দিতে পারতো। প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কোনো এই পর্যন্ত এটা কোনো পদক্ষেপ না হওয়াতে আজকে এই ধরনের ঝুঁকিপূর্ণ এই ধরনের বিপদগামী আমরা সবাই এখন অন্ধকার। আমরা যদি কালকে সকালেও যদি ইনশাল্লাহ আমরা যদি ভাঙা শুরু করতে পারি, তাহলে হয়তো বা দেখা গেল যে আমরা কিছু উদ্ধার করতে পারি কিনা। আর না হলে তো রাত্রে যদি এটা ভেঙে পড়ে যায়, আমাদের তো কিছু করার নাই। পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক এবং আটককৃতদের আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান। অবশ্যই দুঃখজনক এই ধরনের ঘটনাটির আমরা পুরাপুরি বিশ্লেষণ, পর্যবেক্ষণ সবই আমরা করেছি এবং আমাদের আইজি সাহেব ঘোষণাও দিয়েছেন কয়েকজন চিহ্নিত ব্যক্তিকে, তাদেরকেও ধরার কয়েকজনকে আমরা ধরিয়েছি। যারা এই অপকর্মটি করেছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে আমরা আইনের কাছে পৌঁছে দিয়েছি এবং বাকি 2-1 যারা আছে তাদেরকেও আমরা সেই ব্যবস্থাটা করে নেব। বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন না পাওয়া এমএলএম কোম্পানিগুলোর প্রতারণা সম্পর্কে দেশবাসীকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে জাতীয় সংসদে 300 বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে অনুমোদন না পাওয়া কোম্পানিগুলোর রিট আবেদন উচ্চ আদালতে স্থগিত করায় কোম্পানিগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাবার সুযোগ পাচ্ছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। আমাদের মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে এদের লাইসেন্স আমরা দেই নাই। মন্ত্রণালয় কর্তৃক
আপিল আবেদন খারিজকৃত। অধিকাংশ কোম্পানি মহামান্য হাইকোর্টে রিট মামলা দায়ের করে কোম্পানির কার্যক্রম পরিচালনা করে চলেছে। কোথাও এমএলএম ব্যবসার নামে কেহ কোনো প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা বা প্রণীত আইনের আওতায় কোনো অপরাধ করলে তাদের বিরুদ্ধে মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন 13 মোতাবেক আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে গত 16 ডিসেম্বর 2014 তারিখে দেশের সকল বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি রেঞ্জসমূহ, জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর পত্র জারি করা হয়। এ বিষয়ে মাঠ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আশা করি দেশের সাধারণ মানুষ এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। নারায়ণগঞ্জের পূবালী সল্টের গুদাম থেকে অবৈধভাবে আমদানিকৃত 2199 বস্তা লবণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে গুদামটি সিলগালা করে 2 কর্মচারীকে 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকার পূবালী সল্টের গুদামটিতে অভিযান চালানো হয়। এ সময় সামুদা কেমিক্যালের মালিকানাধীন বিপুল পরিমাণ আয়োডিনবিহীন লবণের মজুদের খোঁজ পায় তারা। তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয়া হয় গুদামটি। যদিও সামুদা কেমিক্যালের ব্যবস্থাপক দাবি করেছেন, লবণ আমদানির সব বৈধ কাগজপত্র রয়েছে তাদের। নিজস্ব গুদামে জায়গা সংকুলান না হয় পূবালী সল্টের গুদাম ভাড়া নিয়ে লবণ রেখেছিলেন তারা। কোকেন আটকের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম বন্দরে অবস্থানরত 24 জন চীনা নাবিককে বন্দর ত্যাগ না করার নির্দেশ দিয়েছে পুলিশের বিশেষ শাখা। এদিকে চট্টগ্রামে তরল কোকেন আমদানির ঘটনায় আদালতের নির্দেশে আবারও নমুনা সংগ্রহ করতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়হীনতার কারণে বাধার সম্মুখীন হয়েছে পুলিশ। আদালতের নির্দেশনা অনুসারে মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য সকালে বন্দরের 4 নম্বর ওয়ার্ডে যান গোয়েন্দা পুলিশের 10 সদস্যের একটি টিম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় প্রায় 3 ঘন্টা অপেক্ষার পরও কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় কন্টেইনার খুলে আলামত সংগ্রহ করতে পারেননি তারা। এর আগে গত 6 জুন খান জাহান আলী ট্রেডার্সের সূর্যমুখী তেলের চালানটি জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ। পরে ল্যাবরেটরি পরীক্ষায় একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া গেলে 27 জুন মাদকদ্রব্য আইনে মামলা করে পুলিশ। পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার জন্য দিল্লিতে গণভোট আয়োজনের কথা ভাবছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতীয় সংবাদ মাধ্যম সোমবার জানায়, এই ব্যাপারে গণভোট বা অন্য কোনোভাবে অধিবাসীদের সিদ্ধান্ত নেওয়া যায় কিনা তার সম্ভাব্যতা যাচাই করতে উদ্যোগ নেওয়ার জন্য নগর উন্নয়ন বিভাগকে নোটিশ দিয়েছেন তিনি। একই সঙ্গে রাজ্যের মর্যাদা পেতে বিল তৈরি করতে দিল্লির আইন বিভাগও দ্রুততার সঙ্গে কাজ করছে বলে জানান অরবিন্দ কেজরিওয়াল। গত মাসে এ 2 মন্ত্রণালয় কেজরিওয়ালের নির্দেশনা পায়। বিভিন্ন পত্রিকার খবরে বলা হয়েছে, গণভোট আয়োজনের ব্যাপারে কেজরিওয়াল তার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন। কেজরিওয়াল গণভোট আয়োজন করলে তা কেন্দ্রের সঙ্গে তার সরকারের মতপার্থক্য চরমে তুলবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ মর্যাদার ভূখণ্ড হিসেবে স্বীকৃত দিল্লি, তবে অন্যান্য রাজ্যের মতো দিল্লির বিধানসভা থাকলেও পুলিশ, ভূমি ও প্রশাসনিক অনেক বিষয়ের নিয়ন্ত্রণ থাকে কেন্দ্রীয় সরকারের হাতে। ব্যাটসম্যানদের পরিকল্পনা বাস্তবায়নের অভাবেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-20তে বাংলাদেশ হেরেছে বলে মন্তব্য করেছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। তবে দ্বিতীয় ম্যাচে নিজেদের স্বাভাবিক খেলাটা খেললেই জয় পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। আগামীকালের দ্বিতীয় টি-20 ম্যাচ ঘিরে আজ দল অনুশীলন না করায় হোটেল সোনারগাঁওয়ে টিম মিটিং শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সৌম্য এসব কথা জানান। বিসিবির পক্ষ থেকে আরও বেশি ঘরোয়া টি-20 লিগ আয়োজন করা উচিত বলেও মনে করেন উদীয়মান ক্রিকেটার। আমাদের যে প্ল্যানটা ছিল, আমরা ফিল্ডিং এ বোলিং এ সেটা সাকসেস হতে পেরেছি, কিন্তু ব্যাটিং এর যে প্ল্যানটা ছিল, ফার্স্ট 6 ওভারে যদি আমরা একটু কভার করে রাখতে পারি রানটা 40-50, তাহলে হয়তো আমরা অনেক এগিয়ে যাব, নেক্সট ব্যাটসম্যানদের জন্য অনেক সুবিধা হবে। তো ওইটাই ছিল। তো প্রথমেই আমি সেটাতে আমরা সাকসেস হতে পারিনি। নেক্সট ম্যাচে আমরা চেষ্টা করব যে আমাদের পরে রেজাল্টটা নিয়ে আসার জন্য। যার যেটা জব সেটাই 100% করতে পারলে মনে হয় আমাদের পরে আসবে। প্রথম টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগাররা হেরে যাওয়ায় তার প্রভাব পড়েছে দ্বিতীয় ম্যাচের টিকিট বিক্রিতেও। টিকিটের জন্য অন্যান্য দিনের মতো লম্বা লাইন না থাকায় আজ মিরপুরের ইউসিবি ব্যাংক থেকে সুশৃঙ্খলভাবে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে ক্রিকেট ভক্ত সমর্থকদের।
সকালে নির্ধারিত সময় 10টা থেকে শুরু হয় টিকিট বিক্রি। তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ বা ভারত পাকিস্তান সিরিজে টিকিটের জন্য দর্শকদের মাঝে যে হাহাকার ছিল, আজ তেমনটা দেখা যায়নি ব্যাংকের সামনের লাইনগুলোতে, যার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সুশৃঙ্খলভাবেই টিকিট বিক্রি করতে পেরেছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে আজও দ্রুত সময়ের মধ্যে 150 ও 250 টাকার টিকিট বিক্রি শেষ হয়ে যাওয়ায় অনেকেই টিকিট না পেয়ে চলে যেতে হয়েছে। রাত 11টার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎসব মুখর পরিবেশে ভারত ও বাংলাদেশের 162টি ছিটমহলে যৌথ সমীক্ষা শুরু। জনগণনার পাশাপাশি নির্ধারণ হবে নাগরিকত্ব, চলবে 16 জুলাই পর্যন্ত। ব্যালট ছিনতাই করে কখনোই ক্ষমতায় যেতে চায় না বিএনপি, মন্তব্য বেগম জিয়ার। বললেন, জাতীয়তাবাদী শক্তির দিকে তাকিয়ে আছে দেশের মানুষ। স্বাধীনতার পর এবারই প্রথম গড় ও উন্নত 2 মানের গম কেনে খাদ্য বিভাগ। বিতর্ক এড়াতে আগামীতে শুধু একই মানের গম কেনার প্রস্তাব অধিদপ্তরের। পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে, নেওয়া হয়েছে আইনের আওতায়। সংসদে দাবি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। এবং কক্সবাজারে হেলে পড়েছে মৎস্য অবতরণ কেন্দ্রের দ্বিতল ভবন, নদীতে ধসে পড়ার আশঙ্কা। প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।